আমার স্বামী যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন আমার জীবনে অনেক পরিবর্তন এসেছিল। আমি তখন 2 সন্তানের মা এবং একই সঙ্গে একটি ক্লিনিকে কাজ করতাম। সেই সময় আমার ভাগ্নে আমাদের সাথে থাকত এবং পড়াশোনা করত। একদিন রাতে আমি প্রচণ্ড কোমরের ব্যথায় ভুগছিলাম। পাশের রুমে আমার ভাগ্নে ছিল। তাই তাকে ডেকে বললাম, আমার কোমরে প্রচণ্ড ব্যথা, তুমি কি একটু মালিশ করে দিবে যাতে ব্যথা কমে যায়? সে এসে আমার কোমরে হালকা করে মালিশ করে দিতে শুরু করল, আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি সে আমার সাথেই ঘুমিয়ে পড়েছিল। পরে দেখলাম সে ইতোমধ্যে আমার মেয়েদের স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করেছে। আমি অনেক সুন্দর ছিলাম, একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে আরও বেশি আকর্ষণীয় লাগে। আমি নিজের শরীরের অনেক যত্ন নিতাম। আজকের গল্পটি হবে স্পেশাল, রেডি থাকো। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার ভাগ্নে যখন আমাদের বাড়িতে থাকতে শুরু করেছিল তখন সে ঘরের কাজেও সাহায্য করত। একদিন আমি লক্ষ্য করলাম সে মাঝে মাঝে আমার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে, হয়তো আমাকে একজন দায়িত্ববান হিসেবে দেখার চেষ্টা করছিল। যেহেতু আমি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম, তাই কিছুদিন পর আর এ বিষয়টা নিয়ে ভাবিনি। বাড়িতে আর কেউ না থাকায় আমি সব সময় হালকা পোশাক পরতে ভালোবাসতাম। এক রাতে আমি বেশ দেরিতে ঘর থেকে বের হলাম। বাইরে বেরিয়ে দেখি ভাগ্নে তখনও জেগে আছে। প্রথমে ভাবলাম হয়তো পরীক্ষার জন্য পড়াশোনা করছে, কারণ তার পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে। ভাবলাম একটু তার সাথে কথা বলি। তার ঘরের দরজার কাছে গিয়ে দেখি দরজাটা অল্প খোলা। দেখে মনে হলো সে হয়তো কিছু দেখছে। আমি তাকে বিরক্ত না করার জন্য ধীরে ধীরে এগিয়ে গেলাম তার কি করছে সেটা দেখতে। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম সে এমন একটি ভিডিও দেখছে যেটা আমার পরিচিত কিছু বলে মনে হচ্ছিল। তবে বিষয়টা ছিল বেশ ব্যক্তিগত। তখনই উপলব্ধি করলাম সে হয়তো জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখছে, যেখানে কৌতূহল এবং পরিবর্তন স্বাভাবিক। আমি তাকে কিছু বললাম না, কারণ আমি জানি এই বয়সে এমন কৌতূহল অনেকের মধ্যেই আসে। সময়ের সাথে সে নিজেই বিষয়গুলো বুঝে নেবে। আমার ভাগ্নে কুনাল যখন শহরে পড়াশোনা করতে এলো তখন আমাদের ঘরে এক নতুন প্রাণের সঞ্চার হল। তার আগমনে আমার মেয়েরাও যেন আবার হাসতে শিখল। আমি একজন বিধবা মা হিসেবে অনেক সংগ্রাম করেছি। জীবনের একাকিত্বে আমার হৃদয় প্রায়শই ভারাক্রান্ত হয়ে পড়ত, কিন্তু কুনাল এর উপস্থিতি আমাদের পরিবারে এক নতুন আশার আলো এনে দিয়েছিল। আমার একাকিত্ব কাটানোর সঙ্গী ছিল কুনাল। তাকে আমি অনেক ভালোবাসতাম। কুনাল আমাদের সঙ্গে থাকতে শুরু করার পর আমি বুঝতে পারলাম সে কেবল একজন আত্মীয়ই নয়, একজন ভালো বন্ধু হয়ে উঠেছে। আমি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম। আমার ছেলেমেয়েদের খুশি রাখতে এবং তাদের দেখাশোনা করতে আমি সবসময় চেষ্টা করেছি। অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও আমি আমার পরিবারের জন্য শক্ত হয়ে বেঁচেছিলাম, যেন আমার মেয়েরা কোনো কষ্ট না পায়। আমার জীবনের দুঃখ ও একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য আমি নিজেকে কাজে ব্যস্ত রেখেছিলাম। আমি ক্লিনিকে কাজ করতাম, আর কুনালও মাঝে মাঝে আমার কাজে সাহায্য করত। ওর সাথে সময় কাটাতে গিয়ে মনে হয়েছিল আমার জীবনে আবার আনন্দ ফিরে এসেছে। সে ছিল আমার পরিবারের জন্য আশীর্বাদের মতো। আমাদের সকলকে একত্রিত করার জন্য সে শহরে পড়াশোনা করতে এসে আমার 2 মেয়েকে পড়ানোর দায়িত্ব কুনালকে দিয়েছিলাম। কুনাল খুবই শান্ত ও নম্র প্রকৃতির, তাই আমি ভীষণ খুশি ছিলাম যে সে আমার মেয়েদের পড়াতে শুরু করেছে। তার সাহায্যে মেয়েরা আবার পড়াশোনায় মনোযোগী হল এবং ভালো নম্বর পেতে শুরু করল। বাবাকে হারানোর পর তাদের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু কুনাল এর আন্তরিক প্রচেষ্টায় তারা আবার আগ্রহ ফিরে পেয়েছে। কুনাল ভার্সিটিতে যেত এবং আমরা যেদিন ক্লিনিক থেকে ফিরতাম তখন আমি খাবার তৈরি করতাম, কিন্তু সে সবসময় নিজের রুমে বসে একাই খাবার খেত। আমি কখনো তাকে তার সিদ্ধান্তে বাধা দিইনি, কারণ সে সবসময় তার ব্যক্তিগত সময়কে সম্মান করত। মাঝে মাঝে আমি লক্ষ্য করতাম সে আমার দিকে তাকিয়ে আবার নিজের কাজে চলে যেত। তার আচরণে একটা অদ্ভুত কিছু ছিল। তবে আমি কখনোই তাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করিনি। কুনাল আমাদের সাথে থাকতে এসে পরিবারের এক সদস্যের মতো হয়ে উঠেছিল। ঘরের ছোটখাটো কাজ, বাজার করা, এমনকি মাঝে মাঝে ঘর পরিষ্কার করাও সে নিজেই করত। এতে আমার মনে পড়ে গেল আমার অতীতের প্রিয়জনের কথা, যে আমার জীবনে একইভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। দুজনের মধ্যে কিছু মিল থাকলেও কুনাল তার নিজের মতো একজন সৎ, দায়িত্বশীল মানুষ ছিল। আমার জীবনের অতীত স্মৃতি কুনালের উপস্থিতির সাথে মিলেমিশে এক নতুন রঙে রাঙিয়ে তুলেছিল, এবং আমি তার প্রতি কৃতজ্ঞ ছিলাম যে সে আমাদের জীবনকে আবার নতুন আলোয় পূর্ণ করেছিল। আমি আর আমার স্বামী সুনীল যখন প্রথম একে অপরের সাথে পরিচিত হলাম
তখন আমাদের সম্পর্কের মধ্যে ধীরে ধীরে এক গভীর বন্ধন তৈরি হয়েছিল। আমরা একে অপরের প্রতি ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে জীবনের সব বাধা অতিক্রম করেছিলাম। বিয়ের আগে থেকেই আমরা শহরে থাকার পরিকল্পনা করেছিলাম, কারণ গ্রামে থাকার চেয়ে শহরে আমাদের জন্য জীবনটা অনেক সহজ ছিল। আমার মেয়েদের ভালোভাবে বড় করার জন্যে আমার স্বামী সবসময় আমার পাশে থেকেছেন। সুনীল ছিল আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি, যাকে হারানোর পর আমার জীবনে অনেক শূন্যতা সৃষ্টি হয়। তার মৃত্যুর পর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমাদের সন্তানদের সবসময় ভালোভাবে লালনপালন করব এবং তাদের কোনো অভাব বুঝতে দেব না। কুনাল তখন আমাদের জীবনে প্রবেশ করেছিল। আমি তার দায়িত্ব নিলাম এবং তাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করলাম। যখন তার বাবা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন, তখন কুনালকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিই। আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম, যাতে সে আমাদের সাথে থেকে পড়াশোনা করতে পারে এবং পরিবারের একজন হিসেবে বেড়ে উঠতে পারে। কুনাল যখন প্রথম আমাদের সাথে থাকতে শুরু করেছিল, তখন সে খুবই লাজুক ছিল। হোস্টেলে না থেকে আমাদের সাথে থাকার সিদ্ধান্ত নেওয়ার পরেও আমি লক্ষ্য করলাম যে সে আমাদের সাথে মিশতে একটু দ্বিধাগ্রস্ত ছিল। প্রথম 3 মাসেও সে খুব কম কথা বলত এবং যখনই আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, সে বিনীতভাবে তার রুমে ফিরে যেত। আমার মেয়েরাও প্রথমে একটু হতাশ হয়েছিল, কারণ তারা আশা করেছিল কুনাল তাদের সাথে আরও বেশি সময় কাটাবে। ছোট মেয়ে জান্নাত বিশেষভাবে তার সান্নিধ্য চেয়েছিল এবং কুনালকে ভাইয়ের মতোই ভালোবাসা দিত। যদিও আমি আমার শরীরের অসুস্থতা নিয়ে কাউকে কিছু বলিনি, তবে আমি বুঝতে পারছিলাম যে আমার স্বাস্থ্যের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। কিন্তু আমি আমার দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করতে চেয়েছিলাম, তাই আমি কাজ চালিয়ে যেতে থাকলাম। কুনালের ব্যবহারে দিন দিন কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। সে বেশিরভাগ সময় তার রুমে একাই থাকত এবং বাইরে খুব কমই আসত। আমি ভেবেছিলাম হয়তো তার ভার্সিটির পড়াশোনা নিয়ে অনেক চাপ রয়েছে, তাই নিজেকে সেই চাপ থেকে মুক্ত করার জন্য তার একটু একা সময় কাটানোর প্রয়োজন। তবে তার বয়স মাত্র 20 বছর এবং আমার দায়িত্ব ছিল তার খেয়াল রাখা। শহরের জীবন একজন কিশোরের জন্য কখনো কখনো চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যারা গ্রামের পরিবেশ থেকে এসেছে। আমি সবসময় চেয়েছিলাম কুনাল যেন সঠিক পথে থাকে এবং আমার নিজের পরিবারের অংশ হিসেবে সে যেন ভালোভাবে বড় হয়। তাই আমি সবসময় চেষ্টা করেছি তাকে বোঝার এবং তার সঙ্গে ধীরে ধীরে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার। 4 মাস হয়ে গেছে, কিন্তু কুনালের সঙ্গে আমার সম্পর্ক এখনও খুবই দূরত্ব ছিল। ও সবসময় লাজুক ছিল আর আমার দিকে তাকাতে গেলেই মাথা নিচু করে ফেলত। আমি তার সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিলাম, বিশেষ করে সে কেন রাতে এত তাড়াতাড়ি রুমে চলে যায়। আমার শরীরের অসুস্থতার কারণে কিছুদিন এ বিষয়ে খোঁজ নিতে পারিনি। তবে একটু সুস্থ হওয়ার পর ঠিক করলাম কুনালের রুমে কী ঘটছে তা জানার চেষ্টা করব। একদিন রাতে, যখন আমার মেয়েরা টিভি দেখছিল, আমি সাহস করে কুনাল এর রুমে গিয়ে লুকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর কুনাল রুমে এসে দরজা বন্ধ করল এবং চুপচাপ কিছুক্ষণ বসে রইল। আমি ভেবেছিলাম সে হয়তো ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। তারপরে কুনাল তার ল্যাপটপটা খুলল এবং আমি ভাবছিলাম হয়তো সে পড়াশোনা করবে। কিছুক্ষণ পরে সে একটি ভিডিও চালাল। আমি সেখানে যা দেখলাম তা আমাকে হতবাক করল। ভিডিওটি ছিল আমার কিছু ব্যক্তিগত মুহূর্তের, যা কখনোই অন্য কারো কাছে যাওয়ার কথা ছিল না। আমি এতটাই বিস্মিত হয়ে গেলাম যে বুঝতে পারলাম না একজন পরিবারের সদস্য কিভাবে এমন কিছুতে জড়িয়ে পড়তে পারে। আমি একদম চুপ করেছিলাম, কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কুনাল এতটা ভিন্ন আচরণ করতে পারে। আর সে এসব পেল কোথা থেকে? আমি অবাক হয়ে দেখলাম কুনাল এমন কিছু দেখছে যা একদমই তার দেখা উচিত ছিল না। আমি অবিলম্বে আমার লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে এলাম এবং সে তখনও বুঝতে পারেনি যে আমি ওর ঘরে ছিলাম। আমাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কুনাল বেশ অপ্রস্তুত হয়ে গেল এবং ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন খালা? আমি শান্তভাবে তার দিকে তাকিয়ে বললাম, তুমি যা করছ সেটা আমি দেখেছি। কুনাল এর মুখে আশ্চর্য ও অপ্রস্তুত ভাব ফুটে উঠল। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে সে আমার কাছে একেবারে পরিবারের একজন এবং আমি সবসময় তাকে নিজের সন্তান বলে মনে করতাম। কুনাল এর আচরণের পেছনে কারণ জানতে চাইলে সে মাথা নিচু করে নিরুত্তর রইল। অবশেষে একটু চুপ থাকার পর সে মৃদু কণ্ঠে স্বীকার করল যে সে কিছু ভুল করেছে। সে জানালো সে হয়তো ভুল পথে চলে গিয়েছিল এবং নিজেই কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আমি তাকে বোঝালাম পরিবারে একজনের গোপনীয়তা ও সম্মান বজায় রাখার গুরুত্ব কতটা এবং সে যেন তার ভুল থেকে শিক্ষা নেয়। কুনাল আমাকে জানালো যে সে গ্রামের শান্ত পরিবেশ থেকে শহরে আসার পর তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি।
একদিন সে তার এক পুরনো বন্ধুর সঙ্গে কথোপকথনের সময় অদ্ভুত পরামর্শ পেয়েছিল। সেই বন্ধুটি তাকে বলেছিল নিজের মনের কৌতূহল মেটানোর জন্য বাড়িতে একটি ক্যামেরা বসাতে। কুনাল স্বীকার করল যে একদিন সে সুযোগ পেয়ে আমার ঘরে গোপনে সেই ক্যামেরা লাগিয়ে দেয়। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভুলে গেছ তুমি আমার সন্তানের মতো ছিলে? কিন্তু তার জবাবে সে আরও অবাক করে দিয়ে বলল, আমার আবেগ ও চিন্তাভাবনা একসময় পরিবর্তিত হয়েছে। আমি আর ছোট্টি নই। শহরে আসার পর থেকেই আমি তোমাকে ভিন্ন চোখে দেখছি। তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার কথাগুলো আমার জন্য ছিল খুবই ধাক্কা দেওয়ার মতো। সে নিজের আবেগ এবং অনুভূতির কথা স্বীকার করছিল যা আমি আগে কখনোই কল্পনা করিনি। আমি তাকে বোঝালাম যে আমরা পরিবারের মানুষ এবং আমাদের সম্পর্কের মধ্যে একটা দায়িত্ব ও সম্মান রয়েছে যা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। আমার ধারণা ছিল না যে কুনাল এতদূর চলে যাবে এবং আমাদের সম্পর্কের সীমা অতিক্রম করবে। আমি তার ল্যাপটপ চেক করে আমার সব ভিডিও মুছে দিলাম। তবে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। তার ল্যাপটপে আমার বেশ কিছু রেকর্ডিং ছিল। আমি তাকে বললাম, তুমি এখনই তোমার জিনিসপত্র নিয়ে চলে যাও। আমরা একই ছাদের নিচে থাকতে পারি না। আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমি কোনো ধরনের জটিলতা বা অস্বস্তি চাই না, তাই সে যেন শান্তভাবে আমার জীবন থেকে চিরতরে চলে যায়। আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে আমি এই বিষয়ে ভাই বা পরিবারের অন্য কাউকে কিছু বলব না, তবে সে নিজেই তার সিদ্ধান্ত নেবে। কুনাল আস্তে আস্তে তার জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করল। আমাদের জীবনে অনেকে ভুল করে, বিশেষ করে তরুণ বয়সে, যখন অনেক বিষয় পরিষ্কারভাবে বোঝা যায় না। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার সন্তানরা তখনও ছোট ছিল এবং তারা এই ধরনের কোনো ভুলের শিকার হয়নি। এই ঘটনাটি আমাকে শিক্ষা দিয়েছে কোনো অবস্থাতেই নিজের সতর্কতা হারানো উচিত নয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আমার স্বামী আমার মেয়েকে বলছিল, প্রিয়া, তুমি কি আমার কথা মতো সব করতে রাজি আছো? তখন প্রিয়া উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি রাজি। তারপর প্রিয়া বলল, বাবা, আমি এখনও বিয়ে করতে চাই না। তার এই ইচ্ছাটা আমার কাছে একটু অদ্ভুত লাগল। তখন আমার স্বামী বলল, প্রিয়া, আমি তোমার ভবিষ্যতের কথা ভেবেই এই কাজটা করতে বলছি। আমার কথা মতো কাজ করো। প্রিয়া উত্তর দিল, কিন্তু বাবা, আমি এমনিতেই মানসিকভাবে কষ্টে আছি, আর আপনি আমাকে এমন কিছু করতে বলছেন যা আমি বুঝতে পারছি না। আমি তখন থেকেই আন্দাজ করছিলাম যে বন্ধ ঘরের পেছনে কিছু ঘটছে। হঠাৎ আমার স্বামীর কণ্ঠ শুনতে পেলাম। সে বলছে, প্রিয়া, আমি যা বলেছি সেটা করলে তোমারও ভালো হবে। আমার স্বামী বলল, প্রিয়া, ভুল বুঝো না। আমরা যা করছি তা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তোমার এবং আমার ভালোর জন্যই করছি। হঠাৎ আমি প্রিয়ার কান্নার শব্দ শুনতে পেলাম। সে বলছিল, বাবা, আমি অনেক কষ্টে আছি। এরকম কথা শুনে আমি বুঝলাম কিছু একটা ঠিক হচ্ছে না। এই পরিস্থিতিতে আমি তার ঘরে ঢুকে গেলাম। তারপর যা দেখলাম তা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইবই করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি সুমি, 15 বছরের বিবাহিত জীবন কাটাচ্ছি এবং আমাদের মেয়ে প্রিয়া, যার বয়স এখন 15 বছর। সে এখন আমাদের সাথে থাকে। ওকে দেখলে মনটা ভালো হয়ে যায়। আমার মেয়ে অনেক সুন্দর ছিল। আমরা সবসময় চাইতাম আমাদের মেয়ে ভালোভাবে বড় হোক, একটা ভালো চাকরি করুক। প্রিয়া শহরে থেকে পড়াশোনা করছিল, আর তার জন্মের পর থেকে আমার স্বামীর জীবনেও অনেক পরিবর্তন এসেছে। ছোটবেলা থেকেই আমরা প্রিয়ার জন্য বড় বড় স্বপ্ন দেখতাম। ওকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। প্রিয়া খুবই মেধাবী ছিল। প্রিয়া ছিল একজন পরিশ্রমী মেয়ে, সবসময় পড়াশোনায় প্রথম হতো। সে শহরের একটি নামকরা স্কুলে ভর্তি হয়েছিল। আমি আর ওর বাবা ওর নিরাপত্তা নিয়ে সব সময় চিন্তিত ছিলাম, তাই প্রায়ই ওকে ফোন করে পড়াশোনার খোঁজ খবর নিতাম। কিন্তু আজ, বাড়িতে প্রায় 10 মাস পর প্রিয়া বাড়িতে আসে, আমি ওকে দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। আগে ওকে বেশ রোগাপাতলা লাগত, কিন্তু এবার ওর শরীর কিছুটা ভরাট হয়েছে। ওকে দেখতে বেশ ভালো লাগছে। বাড়িতে এসেই প্রিয়া আমাকে বলল, মা, বাবা কি অন্য শহরে কাজে ব্যস্ত? আমি ওকে জিজ্ঞেস করলাম। ওর আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। ওর মুখের কথাগুলো আমাকে চিন্তিত করল। ওকে শান্ত করার জন্য ওর ঘরে ঢুকলাম, দেখলাম কিছুটা সময় চুপচাপ বসে আছে। আমি ভাবলাম হয়তো কোনো ছোটখাটো সমস্যা।
প্রিয়া সবসময় হাসিখুশি থাকত, মজার কথা বলত, কিন্তু আজ ওর মুখে কোনো হাসি নেই। আমি চিন্তা করতে লাগলাম, হয়তো পড়াশোনার চাপ বা কলেজে কিছু ঘটেছে। আগে ওর ঘর সবসময় পরিচ্ছন্ন থাকত, কিন্তু আজ ঘরটা একটু অগোছালো। আমি ওর ঘরে গিয়ে কথা বলার চেষ্টা করলাম। বললাম, তোমার বাবাকেও আসতে হবে। সবাই মিলে একটা সমাধান বের করতে হবে। প্রিয়া বিরক্ত হয়ে বলল, মা, তুমি কি শুধু প্রশ্ন করবে নাকি আমাকে একটু ফ্রেশ হতে দেবে? এই কথা বলে প্রিয়া বাথরুমে গেল ফ্রেশ হতে। আমরা তখন ওর বাবার সাথে বসেছিলাম। প্রিয়া এসে ওর বাবার দিকে তাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। অনেকদিন পর বাবাকে দেখে ওর চোখে জল চলে এলো। আমি বুঝতে পারছিলাম ও ওর বাবাকে মিস করেছে। ওকে দেখে আমি একটু সরে গিয়ে ওদের একা থাকতে দিলাম, যেন ও মন খুলে কথা বলতে পারে। যদিও আমি ঠিক বুঝতে পারছিলাম না ওর ভেতরে কি চলছে। তারা অনেকক্ষণ এইভাবেই ছিল। প্রিয়ার আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম, যেন ও কিছু লুকোচ্ছে বা কিছু বলতে চাইছে। আমি ওকে বুঝিয়ে বললাম, যদি কোনো সমস্যা হয় তাহলে যেন নির্দ্বিধায় আমাদের সঙ্গে কথা বলে। আমার মেয়ে আর আমার স্বামী দুজনেই বাড়িতে এসেছিল, তাই আমি একটি মজার ডিনার তৈরি করলাম। ডিনার শেষে আমরা সবাই ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিলাম। হঠাৎ প্রিয়া বলল, মা, আমি আজ বাবার ঘরে ঘুমাব। তুমি আমার ঘরে ঘুমাও। ওর কথাই জেদ ছিল, তাই আমিও বললাম, ঠিক আছে। আমি যখন প্রিয়ার ঘরে ঘুমাতে গেলাম তখন বুঝলাম, সাধারণত প্রিয়া ওর বাবার সঙ্গে ঘুমাত না এবং আগে ও বাবার সঙ্গে এত কথা বলত না। আজ হঠাৎ করেই ওর বাবার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর ইচ্ছা দেখে কিছুটা অবাক হলাম। ভাবলাম, হয়তো ওর বাবার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। কিন্তু আমার ধারণা ছিল না যে প্রিয়া এবং তার বাবা আমার কাছে একটি বড় সত্য লুকাতে চাচ্ছে। প্রিয়া তার বাবার ঘরে গিয়ে ওকে আলিঙ্গন করল। বাবা ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে প্রিয়া? হঠাৎ আমার সঙ্গে ঘুমানোর ইচ্ছা কেন? প্রিয়ার মুখে চিন্তা আর অস্থিরতা স্পষ্ট ছিল। তিনি তাকে আশ্বস্ত করলেন, যা কিছু বলার নির্ভয়ে বলতে পারো। পরের দিন গ্রামের একটি মেলার আয়োজন করা হয়েছিল। সন্ধ্যায় প্রিয়া ওর বাবার সঙ্গে মেলায় গেল। ও কিছুক্ষণ আমাদের প্রতিবেশী আন্টির সঙ্গে থাকার পর মেলায় চলে গেল, কিন্তু ওকে যেতে দেখে আমার স্বামী একবারও আমাকে জিজ্ঞেস করলেন না আমি ওদের সঙ্গে যাচ্ছি কি না। প্রিয়ার মুখে হাসি থাকলেও ওর বাবাকে রাগান্বিত দেখাচ্ছিল। বিশেষত ও গ্রামের মানুষের সামনে ওর পোশাক নিয়ে ও ছোট একটি স্কার্ট আর টপ পরেছিল। আমি প্রিয়াকে বললাম, প্রিয়া, এটা এমন শহর না যেখানে তুমি এভাবে পোশাক পরতে পারো। প্রিয়া শান্তভাবে বলল, মা, এটা আমার পোশাক, আর আমি যা চাই তা পরব। আমি এখানে অল্প সময়ের জন্য এসেছি এবং আমি নিজের মতো করে বাঁচতে চাই। ওর এই আত্মবিশ্বাস দেখে আমি অবাক হলাম। আমি প্রিয়াকে বোঝানোর চেষ্টা করলাম, আমি বুঝি তুমি নিজের মতো করে বাঁচতে চাও, কিন্তু এখানকার মানুষদের চিন্তাভাবনা ভিন্ন। আমার স্বামীও তখন প্রিয়ার পক্ষে কথা বললেন, আমাদের উচিত ওকে নিজের মতো থাকতে দেওয়া। ও এখন বড় হয়েছে এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারে। আমাদের ওর জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। আমি লক্ষ্য করলাম আমার স্বামীর চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। আগে তিনিও এ বিষয়ে চিন্তিত থাকতেন, কিন্তু এখন তিনি ওকে সমর্থন করছেন। হয়তো অন্য শহরের জীবনধারা তার উপর প্রভাব ফেলেছে। আমি মনে মনে ঠিক করলাম, মেয়ের সঙ্গে একান্তে কথা বলব। তবে আজকের রাতে এসব ভাবনা থেকে মুক্তি পেতে চাইলাম। কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম যে আমার স্বামীর ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসছে। ঘর থেকে বেরিয়ে দেখলাম ওর ঘরে আলো জ্বলছে। আওয়াজটা শুনে আমি ওর ঘরের দিকে এগিয়ে গেলাম, কারণ আমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমি শুনতে পেলাম। কেন প্রিয়া এমনভাবে চিৎকার করছে? আমি ওর ঘরের দরজার কাছে যেতেই আমার হাত হঠাৎ করে দরজায় ধাক্কা খেয়ে গেল। আমি দরজায় টোকা দিতেই প্রিয়ার আওয়াজ বন্ধ হয়ে গেল। ঘরটা তখন অন্ধকারে ছিল। আমি বিভ্রান্ত হয়ে পড়লাম, মনে হচ্ছিল যেন আমি ঘুমের স্বপ্ন দেখছি, কিন্তু একই সঙ্গে বুঝতে পারছিলাম ঘরের আলো বন্ধ হয়ে গেছে। কোনো আওয়াজ না পেয়ে আমি ধীরে ধীরে রুমের দরজা খুললাম। মৃদু আলোতে দেখলাম তারা আরামে ঘুমাচ্ছে। আমিও পরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে প্রিয়াকে জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছো তো? প্রিয়া আমাকে আশ্বস্ত করে বলল, মা, আমি ঠিক আছি। তবে রাতে যে চিৎকার শুনেছিলাম সেটা নিয়ে ও কিছু বলল না। শুধু জানাল যে খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু আমার মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক নয়। মনে হচ্ছিল কিছু একটা লুকোনো হচ্ছে। সেদিন রাতে আমি ঠিক করলাম আমাকে খুঁজে বের করতে হবে আসলে কি ঘটছে।
যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি আবার মনোযোগ দিয়ে শুনতে শুরু করলাম। আমার স্বামীর ঘর থেকে প্রিয়ার গলার আওয়াজ পেলাম। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল বাবা মেয়ের সম্পর্ক যেন এক নতুন মাত্রায় পৌঁছেছে। পরদিন সকালে আমার স্বামী কাজে যাচ্ছিল বলে তাড়াতাড়ি নাস্তা তৈরি করে দিলাম। পরে দেখলাম প্রিয়া ঘরের মধ্যে হাঁটছে, কিন্তু ওর মুখটা ফ্যাকাশে। মনে হচ্ছিল ও খুব ক্লান্ত। আমি ওকে বললাম, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করে নিও। আজ একসাথে বাজারে যাই। কিন্তু প্রিয়া ক্লান্তিভরা কণ্ঠে বলল, মা, আজ আমি খুব ক্লান্ত, মার্কেটে যেতে পারব না। তুমি একাই যাও, আমি বিকেল পর্যন্ত বিশ্রাম নিতে চাই। আমি বাজার থেকে ফিরে ঘরে ঢুকতে গিয়ে দরজা খুললাম, কারণ জানতাম প্রিয়া বিশ্রাম নিতে চায়। আমি মুদির ব্যাগগুলো একপাশে রাখলাম এবং রান্নাঘরে কিছু সবজি নিয়ে এলাম। রান্নাঘরের দিকে যেতেই ভেতর থেকে মৃদু একটা আওয়াজ শুনতে পেলাম। মনে করলাম প্রিয়া হয়তো ঘুম থেকে উঠে গেছে। রান্নাঘরে ঢুকে আমি যা দেখলাম তাতে চমকে উঠলাম। প্রিয়া তার হাতে ময়দা মাখছে, আর তার বাবা ওর পাশে দাঁড়িয়ে আছেন, ময়দা মাখাতে সাহায্য করছেন। আমি কখনো দেখিনি ওদের দুজনের মধ্যে এমন ঘনিষ্ঠতা। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন ওদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন এসেছে, যা আগে কখনো ছিল না। আমি লক্ষ্য করছিলাম যে বাবা মেয়ের মধ্যে কি চলছিল। হঠাৎ দেখলাম প্রিয়ার বাবা ওকে বলছেন, দেখো, এভাবে আটা মাখতে হয়। আজ আমার স্বামী কাজে বেরিয়েছিলেন। সাধারণত তিনি কাজে গেলে কয়েকদিন পর বাড়ি ফিরতেন, কিন্তু সেদিন তিনি অপ্রত্যাশিতভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন, যা আমার কাছে একটু অদ্ভুত লাগছিল। রাতে প্রিয়া সবসময় তার বাবার ঘরে ঘুমাত, আর আমি প্রিয়ার ঘরে। তার বাবার আচরণে কিছু একটা অস্বাভাবিকতা ছিল, যা আমাকে সন্দেহ করতে বাধ্য করেছিল। সেদিন রাতে আমি আবারও প্রিয়ার বাবার গলা শুনলাম, প্রিয়া, আমি আজ তোমাকে আটা মাখানো শিখিয়েছি, কিন্তু তোমার শেখার অনেক কিছু বাকি আছে। ভবিষ্যতে তোমার জন্য আরও কিছু আছে যা আমি শিখাব। তুমি আজ রাতে প্রস্তুত থেকো। তার কথা শুনে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম, বুঝতে পারলাম না তিনি আসলে কি বলতে চাইছেন। প্রতিদিনের মতো প্রিয়া আবারও তার বাবার ঘরে ঘুমাতে গেল, আর আমি ওর ঘরে রইলাম। তবে সেদিন রাতে আমি ঠিক করলাম কিছু একটা খুঁজে বের করব। রাত গভীর হলে আমি ঘর থেকে বেরিয়ে ওদের ঘরের দিকে মনোযোগ দিলাম। দেখলাম ঘরের আলো জ্বলছে। আমি বাইরে দাঁড়িয়ে শুনতে লাগলাম। শুনলাম আমার স্বামী বলছেন, প্রিয়া, তুমি কি প্রস্তুত? প্রিয়া উত্তর দিল, পাপা, আমি এখনই বিয়ে করতে চাই না। ওর কথা শুনে আমি একটু অবাক হলাম। এরপর আমার স্বামী বললেন, তুমি যদি আমার কথা শোনো, এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে। প্রিয়ার কাপা কণ্ঠে বলল, বাবা, আমি আগে থেকেই সমস্যায় আছি। আপনি আমাকে এমন কিছু করতে বলছেন যা আমি বুঝতে পারছি না। প্রিয়ার কণ্ঠ শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। আমার মনে হচ্ছিল কিছু একটা লুকানো হচ্ছে। প্রিয়ার বাবার গলা শুনতে পেলাম, প্রিয়া, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আমি প্রিয়ার কান্নার শব্দ শুনতে পেলাম। সে বলছিল, বাবা, আমি আর থাকতে পারলাম না। দরজার কাছে গিয়ে টোকা দিলাম। দরজা খুলে যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। প্রিয়া আর তার বাবা ভেতরে ছিলেন। দৃশ্যটা অদ্ভুত ছিল। মুহূর্তেই বুঝতে পারলাম এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। আমি দ্রুত দরজা বন্ধ করে বাইরে চলে গেলাম। শ্বাস নিতে পারছিলাম না। বুঝতে পারছিলাম এটা আরেকটা দিনের মতো নয়। মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমার মেয়ে প্রিয়া সাজগোজ করে ঠিক যেন বিয়ের কনের মতো বসে আছে, আর আমার স্বামী তার গায়ে গয়না পরিয়ে দিচ্ছে। এ দৃশ্য দেখে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ চিৎকার করে উঠলাম, এখানে কি হচ্ছে? আমার স্বামীও আমার উপস্থিতিতে অবাক হয়ে গেল এবং বলল, সুমি, তুমি এখানে কি করছো? আমি অবিলম্বে প্রিয়ার দিকে ফিরে জিজ্ঞেস করলাম, তুমি কনের মতো সেজেছ কেন? আমার মন রাগে ফেটে যাচ্ছিল। আমি বললাম, তোমরা সব সীমা অতিক্রম করেছ। এটা কি হচ্ছে? এমন কাজ কেন করছ? আমার চিৎকার শুনে প্রিয়া কান্নায় ভেঙে পড়ল এবং বলল, মা, তুমি কি বলছ? কেন আমাদের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করছ? ওর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে গেলাম। তারপর বললাম, আমি সব শুনেছি। তুমি আর তোমার বাবার কথাবার্তা, রান্নাঘরে বিকেলে যা দেখেছি, সবকিছুই জানি। আমার স্বামী তখন বললেন, সুমি, শান্ত হও। তুমি যা ভাবছ তা সত্য নয়। আমাদের মেয়েটি কঠিন সময় পার করছে। আমি শুধু ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমি বললাম, তুমি বলছ তুমি এমন কিছু করে ওকে সাহায্য করার চেষ্টা করছ?
যা একেবারেই অনুচিত। আমার স্বামী শান্ত গলায় বললেন, সুমি, তুমি যা দেখছ তা সবসময় সত্য নয়। পুরো সত্যটা শুনতে হলে আগে তোমার মনকে শান্ত করতে হবে। আমার ভেতরের রাগ সামলে নিয়ে আমি শুনতে লাগলাম। আমার স্বামী বললেন, আমাদের মেয়ে প্রিয়া যখন হোস্টেলে ছিল তখন তার এক ছেলের সাথে পরিচয় হয়েছিল। সেই ছেলেটি তাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল। তারা অন্য শহরে চলে গিয়েছিল এবং সেখানে স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে। কিন্তু ছেলেটি বিশ্বাসযোগ্য ছিল না। একদিন সে প্রিয়ার টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। প্রিয়া যখন বুঝতে পারে ছেলেটির আসল উদ্দেশ্য, তখন সে অনেক কষ্টে আমাদের কাছে ফিরে আসে। তার জীবনে একটা বড় ধাক্কা লেগেছিল। এমনকি সে নিজেকে শেষ করার কথাও ভেবেছিল। কয়েকদিন আগে প্রিয়া আমাকে ফোন করে সব বলেছিল। আমি তখনই তাকে শান্ত করি এবং বাড়ি ফিরে আসতে বলি। আমার স্বামী আরও বললেন, প্রিয়া যখন বাড়ি ফিরল, আমি ওকে কিছু কাজে ব্যস্ত রাখতে চেয়েছিলাম, যাতে তার মন অন্যদিকে যায়। তাই ওকে ময়দা মাখানো শেখাচ্ছিলাম, সাজগোজের মাধ্যমে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। এসব ছোট ছোট কাজ ওকে ব্যস্ত রাখে, তার মনকে বিভ্রান্ত করে এবং মানসিকভাবে স্বস্তি দেয়া। আমি শুধু ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি তা ভুলভাবে বুঝেছ। আমি সব শুনে স্তব্ধ হয়ে গেলাম। বুঝতে পারলাম আমি পরিস্থিতিটাকে ভুলভাবে দেখেছিলাম। আসল উদ্দেশ্য ছিল প্রিয়ার মানসিক শক্তি ফিরিয়ে আনা, যাতে সে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে পারে। এই সব শুনে আমি বুঝতে পারলাম যে প্রিয়া অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। আমি এবং আমার স্বামী মিলে ঠিক করলাম যে ওকে এই মানসিক যন্ত্রণা থেকে বের করে আনতে হবে। একজন অভিভাবক হিসেবে প্রিয়ার বাবাও একইভাবে তার পাশে দাঁড়িয়েছে, কারণ এই ধরনের পরিস্থিতিতে মা-বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, সমাজে ছেলে ও মেয়ের মধ্যে সম্পর্ক তৈরি হলে নানা ধরনের ঘটনা ঘটে। শুরুতে সবকিছু ঠিক থাকলেও সময়ের সাথে সাথে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এবং কখনো কখনো তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই বিচ্ছেদ মেয়েটির জন্য মানসিকভাবে কষ্টকর হয়ে উঠতে পারে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।